নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমরা আজকে ক্যালকিরিয়া কার্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ক্যালকিরিয়া কার্ব একটা খুবই পলিকেটস মেডিসিন, কিন্তু আমরা কিন্তু সেভাবে সঠিকভাবে ব্যবহার করি না। দেখা যায় যে 100 জন শিশুর মধ্যে, যদি আমরা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করি, 100 জন শিশু আপনার কাছে আসছে চাইল্ড পেশেন্ট, এর মধ্যে 40 জনই কিন্তু ক্যালকিরিয়া কার্ব। তো যাই হোক, আমরা আজকে ক্যালকিরিয়া কার্বটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাদেরকে লিখে দিতে পারেন। আমরা সব কোশ্চেনের উত্তর দিতে পারবো তা কিন্তু না, যেগুলো পারবো ইনশাল্লাহ সেগুলো দিব আমরা। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী ম্যামকে। আপনারা সবাই যারা আমাকে, অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না, যারা চিনেন তাদের উদ্দেশ্যে বলছি, যাদের সাথে আমি একসাথে কাজ করেছি তাদের সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আমার কথা শুনতে যদি সমস্যা হয় আমাকে বলবেন। আর আমি আপনাদেরকে স্লাইড দিয়ে সাহায্য করতে পারবো না, স্লাইড টাইম ব্যবহার করি না। আমার এগুলো স্লাইড করা নেই, যদি থাকতো অবশ্যই ব্যবহার করে দেখাইতাম আপনাদেরকে। আর ক্যালকিরিয়া কার্ব জানেন না, এখানে যারা আছেন এমন কেউ নেই যে ক্যালকিরিয়া কার্ব জানেন না, সবাই জানেন। আমি ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি তো কথা বলছি। আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম, মাঝখানে একটু শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। ওকে। আমার পরিচয় জানতে চাচ্ছেন, আমি ডাক্তার বিলকিস আক্তার শিউলি, ডিএচএমএস। আমি দীর্ঘদিন এইচএসআরএফ এর সিনিয়র প্রশিক্ষক হিসেবে কাজ করছি। তো বেশি কাজ করেছি আমি রেপার্টরি এবং রোগীলিপির উপরে। তো এই আমার পরিচয়, সাধারণ মানুষ। ঠিক আছে, তাহলে আমি সময় নষ্ট না করি, ক্যালকিরিয়া কার্ব নিয়ে আমরা কিছু কথা বলি। তো ক্যালকিরিয়া কার্বটা কিন্তু আমরা জানি যে কার্ব যে ফ্যামিলিটা আছে, একটা কার্ব, ক্যালকিরিয়া কার্ব, এমন কার্ব, ম্যাট্টাম কার্ব, এভাবে কিন্তু কার্ব কার্ব অনেকগুলো ওষুধ আমাদের আছে। ওই লিস্টটা বললে অনেক লিস্ট হয়ে যায়। তো এই রেমেডি গুলো কিন্তু এই হচ্ছে কি কার্বন রেমেডি, তাই না? এগুলো কিন্তু ধাঁচটা কিন্তু দেখা যায় যে ক্যান্সারের দিকে ধাঁচ। তো দেখেন, এখানে যে মায়াজামটা ক্যারি করে ক্যালকিরিয়া কার্বের, প্রথমে যে মায়াজামটা ক্যারি করে সেটা একটু বলি। এটার মধ্যে আছে, আমরা বলি অ্যান্টিসোরিক বেশি, তারপর অ্যান্টিসাইকোটিক, টিউবারকুলার। এখানে সিফিলিটিক যে মায়াজামটা আছে সেটা কিন্তু অধিক পরিমাণে নেই, কিন্তু আছে কিছুটা, সামান্য পরিমাণে আছে। আমরা অনেক সময় দেখেন চিন্তা করি যে একজন রুগী আসলে, যে রুগীটাকে আমরা মনে করেন একটা মেডিসিন দিয়ে ভালো করে ফেলবো, না, আমাদের রুগী কিন্তু একটা মেডিসিনে ভালো হয় না, ধাপে ধাপে রুগীর মেডিসিন আসে। কখনো কনস্টিটিউশন মেডিসিন, কখনো আসে তার মায়াজমেটিক মেডিসিন, কখনো বা কনভার্ট হয় একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিনে চলে যায় সেই মেডিসিন গুলো।
তো যেগুলো মিশ্র মায়াজাম আমরা কিন্তু একক মায়াজামের রোগী কিন্তু পাওয়া যায় না। শুধু মিশ্র মায়াজাম থাকে, আমরা সেইভাবে কিন্তু ধাপে, ধাপে ওষুধ দিয়ে থাকি। যেমন আমাদের ক্যালকিরিয়া কার্ভের যে সিম্পটম গুলো আমরা বেসিক্যালি পেয়ে থাকি, সেগুলা কি সিম্পটম পাই? যে আগে দেখি আমরা সবাই জানি যে ক্যালকিরিয়া কার্ভ ঝিনুক থেকে তৈরি হয়। ঝিনুকের কোন অংশটা থেকে তৈরি হয়? ঝিনুকের তো ভিতরে বাহিরে অংশ আছে। বাহিরটা যেমন একটু কালো বর্ণের শক্ত একটা খোলস, ভিতরে আছে। ভিতরটা দেখতে খুব সুন্দর চকচকা সাদা। ঝিনুকটার এই ঝিনুকের ভিতরে যে সাদা চকচক সাদা যে ইয়াটা আছে, সেখান থেকে কিন্তু ক্যালকিরিয়া কার্ভ তৈরি হয়। যে ক্যালকিরিয়া কার্ভ সেজন্যই কিন্তু দেখেন তার মনে করেন চরিত্রের দিক দিয়েও কিন্তু এটা পাবেন খুঁজে। সে কিসে আছে? একটা ঝিনুকের ভিতরে, একটা ঘরের ভিতরে সে আবদ্ধ আছে। তো ক্যালকিরিয়া কার্ভের রোগীরও কিন্তু সেরকম। সে কিন্তু সবসময় আবদ্ধ, ওটা নিজের ঘরে নিজের একটা কেন্দ্রবিন্দুর ভিতরে ঘুরতে চায়। সে কিন্তু বিশাল পৃথিবী, বিশাল সবকিছু ওগুলোতে কিন্তু যেতে চায় না। এখন দেখুন আমরা এর কি সমস্যা হতে পারে আমরা যদি দেখে আসি। ছোটবেলা থেকে দেখা যাবে যে এই রোগীগুলো, মানে আমরা তো ক্যালকিরিয়া কার্ভ কেমন হবে, দেখতে শুনতে কেমন সবাই জানি। মোটা, থলথলে শরীর, ফর্সা, দেখতে অনেকটা কি চকের মতো সাদা। এই কথাগুলো আমরা সবাই জানি। তারপর একটু আমরা আবার সবার থাকতে আবার বলছি। এরা দেখা যাবে কি ছোটবেলা থেকে, আবার শিশুদের যেভাবে হয় ছোটবেলা থেকে হাঁটতে, কথা বলতে, দাঁত উঠতে সবকিছুতেই দেরি হবে। তার সবকিছু দেরি। তারা কিন্তু তাড়াতাড়ি কোনো কাজ করতেই পারে না। যেমন ধরেন সে যদি খাবার খেতে বসে, সে খাবারটাও কিন্তু খুব ধীরে চিবিয়ে খাবে। আস্তে, আস্তে খাবে, খুবই স্লোলি। ক্যালকিরিয়া কার্ভের খাবারটাও দেরিতে খাবে, চিবিয়ে খেত। কারণ কি? সে কিন্তু এই যে বললাম, সে মোটা, ফ্লেবি, এত কিছু বললাম, সাথে কিন্তু সে কিন্তু অনেক অলস। সে এতটাই অলস যে সে অলসতার কারণে দেখা যায় যে পাশ ফিরে শুইতেও তার কষ্ট হয়। এই ধরনের অবস্থা। তো সেজন্য সে খাবার খেতেও দেরি করে, খাবার চিবিয়ে খেতে কষ্ট হয়। সে ছোটবেলা থেকে দেখা যায় যে তার একটা সমস্যা হয় যে সে একটু ছোটবেলায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে খাবার কিছু খাওয়ার পরপরই বমি হয়। এই ধাঁচটা থাকে তাদের। তারপর প্রচুর ঘাম থাকে। এই যে খাবার খেয়ে যে বমি করলো বা প্রচুর ঘাম বের হচ্ছে, এগুলো সব কিন্তু একটা টক গন্ধ থাকে। তার মলেও টক গন্ধ থাকে। তো তার টক গন্ধটা তার একটা খুব কমন সিম্পটম। তার কিসে টক গন্ধ থাকবে? বমি, ঘাম, মানে যেকোনো ডিসচার্জ, টক গন্ধ। তার যে ঘামটা হয় রাতের বেলা বেশি হয়। আর আমরা সকলেই জানি যে আমাদের ক্যালকিরিয়া কার্ভের রোগীর মাথায় ঘাম হয়। এই যে মাথায় ঘাম হয়, তো অনেক সময় আবার বলে যে মাথার ঘামে বালিশ ভিজে যায়। তো মাথার কোন অংশে ঘাম হলে বালিশ ভিজে যায়? মাথার পিছনের অংশে, অক্সিপুট যে অংশটায় ঘামটা বেশি হয়। গলা, ঘাড়, গলা, অক্সিপুট, এই জায়গাগুলোতে ঘাম বেশি হয়। ঘাম তো ঘুমের মধ্যে তার ঘামটা বেশি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। এই জন্য কিন্তু তার আসলে ঘামের মালিশটা ভিজে যায়। আবার আমরা জানি তার ডিম খাবার প্রবল ইচ্ছা। এই যে ডিম খাবার প্রবল ইচ্ছা, এই কথাটা তারও একটা মনে করেন আছে সাথে। এই ডিম খাওয়ার প্রবল ইচ্ছার কারণ হচ্ছে ডিমের মধ্যে কি আছে? ক্যালসিয়ামটা। আর আমাদের ক্যালকিরিয়া কার্ভের রোগীর ক্যালসিয়াম খুব কম থাকে তার। আর ক্যালসিয়ামটা তার যতটুকুই সে খাচ্ছে, যতটুকু তার প্রয়োজন খাচ্ছে, কিন্তু তার ওই যে শরীরে লাগছে না। তার শরীরে থেকে নষ্ট হচ্ছে, কিন্তু তার শরীরে যে গঠনগত কাজে লাগবে সেটা কিন্তু লাগছে না। তার তো একটা আমরা প্রথমেই জানি, যেটা বলেছিলাম, টিউবারকুলার কথা যে বললাম, যে কিছুক্ষণ আগে বললাম টিউবারকুলার রোগী। তো টিউবারকুলার রোগীর কি সমস্যাগুলো থাকে সেগুলো সহজ ভাবে বলছি। কি থাকে? ঠান্ডা লাগার প্রবণতা, ঘন ঘন ঠান্ডা লাগে, সর্দি কাশি লাগে। তারপরে এদের দেখা যায় জ্বর, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, টনসিলের সমস্যা, স্কিফুলা জাতীয়গ্রস্ত,
স্ক্যাপুলা, তারপরে মনে করেন ওই আমাদের যে গ্ল্যান্ড গুলো, আমাদের গন্ডমালা ধাতু বলে না, এই যে যেমন মাথার পিছনে, গলার নিচে যেগুলো গ্ল্যান্ড গুলো ফুলে ফুলে যায়, এটা একটা এই রুগীগুলো আবার রিকেটের সমস্যা, খুব রিকেটের জন্য কিন্তু ক্যালকিরিয়া কার্ব একটা আদর্শ। টনসিলের সমস্যা এদের সবসময় থাকে, আবার একটা খুসখুসে কাশি, সবসময় একটা খুসখুসে কাশি তাদের লেগে থাকবে। ফ্যারিনজাইটিসের সমস্যা থাকবে। তারপর খাবার খেতে খুব ভালোবাসে তারা, কিন্তু খাবারটা নষ্ট করে। যেমন ধরুন লাইকোর রুগী, লাইকো আমরা অনেক সময় জানি যে সালফার ফলো করে ক্যালকেরিয়াকে, ক্যালকেরিয়া ফলো করে লাইকোকে। এটা আমরা একটা সার্কেল করি না, সকল একটা সার্কেল। কিন্তু এই সকল ও সার্কেল সবসময় কিন্তু কাজে লাগে না। সবসময় যে আমরা এর একটা কাজ করব সকলও দিয়ে তা কিন্তু না। এটা একটা জাস্ট একটা আইডিয়া দেওয়া। তবে এখানে যে আমরা বললাম যে ক্যালকেরিয়া কার্বের রোগী খেতে ভালোবাসে, সেজন্য তো সে খেতে ভালোবাসে, শুয়ে থাকতে ভালোবাসে, সেজন্য তো একটা মোটা-সোটা হয়ে যায়। আবার জীর্ণ শীর্ণও কিন্তু ক্যালকেরিয়া রোগী আছে। এই যে সে খেতে ভালোবাসে, সেজন্য তাকে যা দেওয়া হচ্ছে সে খাচ্ছে। এই খাওয়ার কারণে দেখা যায় তার বদহজম হয়ে যায়। কিন্তু সে কিন্তু ওই তালটা থাকে না যে আমি যে খাবারটা খাচ্ছি যে আমার এটার কারণে যে আমার বদহজম হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে বা গ্যাস হচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, বায়ুপূর্ণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তার থাকে না। আর এখানে দেখেন লাইকো রুগী কিন্তু তার চোখে খিদা। যদি আমরা ক্যালকেরিয়া এবং লাইকোকে তুলনা করি, তার কিন্তু চোখে খিদা। সে দেখবে যে বড় মাছের পিসটা কাকে দেওয়া হলো, ওই বড় মাছের পিসটা টেবিলে আছে কিনা, বা বড় মাংসের পিসটা টেবিলে আছে কিনা সেটা সে নিয়ে নেবে, খেতে পারুক বা না পারুক। এত দুষ্টু, সে নিয়ে খেতে না পারা নষ্ট করে ফেলবে, তবু অন্যকে খেতে দিবে না। এই ধরনের একটা টেন্ডেন্সি তার ভিতরে থাকে। আমরা যদি ক্যালকেরিয়া এবং মনে করেন লাইকো, এই দুটো শিশুকে বা এই দুটোকে যদি একটু ডিডি করি, তারপর দেখেন আমরা ডিম ভালোবাসে যেমন, খেতে ভালোবাসে, তারা কিন্তু মিষ্টিটা খুব পছন্দ করে। মিষ্টি খাবার সে খেতে খুব পছন্দ করে। ইভেন সে অখাদ্যও খেতে পছন্দ করে। অখাদ্য কি? অখাদ্য যেমন ধরেন চপ খাবে, চাউল চাবাবে, তারপরে জিরা, তারপরে পান মসলা, এগুলো চিবাতে থাকবে। যেহেতু খাবারের কথা আসছে, তাহলে আমি একটা খাবারের কথা বলি। আমার প্রায় অনেকদিন আগে একজন রুগী দেখেছিলাম। তো রুগী এসে বলতেছে তার মেয়েকে নিয়ে আসছে, গ্রাম থেকে আসছে। তো বলল যে আমি সব টেস্টিংটা করলাম, কিন্তু আমি দেখলাম রুগীটা মাকসুল। আমি তাকে মাকসুল প্যাকিং সব রেডি করেছি। তারপরে বলল আপনার সাথে একটু কথা বলবো। আমি তাকে বারবার বলছি, দেখেন আপনি যদি কোনো কথা এমন থাকে যে আমাকে বলছেন না, আমাকে লুকাচ্ছেন, তাহলে কিন্তু মনে করেন আপনারই সমস্যা হবে। যেমন উকিল এবং ডাক্তারদের কাছে কোনো কথা লুকাইতে হয় না। বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তার, যে আমরা আপনি যা বলবেন তার উপর নির্ভর করে ওষুধ দিব। আমরা জাদু জানি না। ঠিক আছে? তখন উনার মেয়েটাকে বের করে দিয়ে উনি বলছে যে আমার একটা না একটা খাবার খাওয়ার খুব লোভ, মানে ওই খাবারটা আমি খাই লুকিয়ে। কিভাবে লুকিয়ে খান? কি খাবারটা? তো বলছে কি, এখন হয়তো আপনারা হাসবেন জিনিসটা। সে বলে আমি গোবর, গোবর শুকিয়ে ওই শুকনো গোবরটাকে কয়লা করে পুড়ে, কয়লা করে ওই কয়লাটা আমি চিবিয়ে খাই, আমার খুব পছন্দ। এখন আমি আশ্চর্য, আমি কিন্তু ওষুধ প্যাকিং করে ফেলছি, ওষুধ দিয়ে দিছি। রুগীটা সম্পূর্ণ মাকসুল, আমি দিব না কেন? এটা কি ধরনের কথা? এটা অনেকদিন আগের কথা বলছে, কিন্তু সে গোবর খেতে পছন্দ করে, তাও আবার গোবরটাকে ওই সে চাকা করে শুকায়, শুকানোর পরে সে কয়লা করে সে কয়লাটাকে চিবিয়ে খায়। কি অদ্ভুত না? তখন আমি রেপার্টরিতে খুঁজতেছিলাম, যে বিশেষ করে আমি রেপার্টরির উপরে বেশি কাজ করেছিলাম, খোঁজ করি। তো খুঁজতেছি, পাচ্ছি না। পরে এইডব্লিউএসটা পেলাম। তারপরে আমি আবার তন্ন করে মাকসল, যেহেতু রুগীটা মাকসল ওষুধ পড়া শুরু করলাম বিভিন্ন বই থেকে। পরে আমাদের যে নরেন্দ্রনাথের বইটা, সেখানে পেলাম যে রুগী
গোবর খেতে খুব পছন্দ করে। আমি ল্যাবরেটরিতে আপনাদেরকে রুব্রিক্সটা দেখায় দিব। অবশ্য ল্যাবরেটরিটা আমার হাতের কাছে নাই এখন। তো যাই হোক এইরকমই আমাদের ক্যালকেরিয়া রুগীও কিন্তু বিভিন্ন জিনিস খেতে পছন্দ করে। সে হয়তোবা চাল চোয়াবে, তারপরে ওই যে সে জিরা চোয়াবে, চক, মাটির আপনারা কখনো শুনেছেন কিনা মাটির পাতিল পুড়েও চিবিয়ে, চিবিয়ে খায়। পুড়ে, পুড়ে একদম ভালো করে মচমচা করেও খায়। এটার মধ্যে কিন্তু অ্যালুমিনাও আছে। অ্যালুমিনাও কিন্তু এই কাজটা করে। আমার এক রোগী তো ওই যে অদ্ভুত খাবারের জন্য তাকে রোগীর লক্ষণ অনুযায়ী মার্কস চলে আসছে। আরেকজনকে আমি দিয়েছিলাম অ্যালুমিনা। আর ক্যালকিরিয়া রোগী তো আসলে তো বুঝাই যায়, দেখলেই বোঝা যায় তাদেরকে কি রকম অবস্থা। তাদের কাছ থেকে অদ্ভুত কিছু না কিছু পাবেন, হয় সে চাল চাওয়াবে, নাহলে জিরা চাওয়াবে, নাহলে পান মশলা চাওয়াবে, সে কিছু না কিছু চাবাচ্ছে, তার মুখে নড়াচড়া করতে থাকবে। তো তার মাথাটা তো আমরা জানি, সবার প্রথমে আমরা জানি যে তার মাথাটা খুব বড়, শরীরের তুলনায় মাথা বড়, চেহারা চাঁদের মতো, গোলগাল, ফর্সা। সে যেখানে থাক সব অবস্থা খুব, সে হাঁটবে। আরেক ক্যালকেরিয়া রোগীর কথা বলি, সেখানেও হাসবেন। যে বললাম থলথলার কথা, রুগী আমাকে এসে বলতেছে যে ম্যাডাম আল্লাহ পাক মনে হয় কি, যেমন ধরেন আমরা কোনো কিছু তৈরি করি মাটি দিয়ে, যখন মনে করেন একটা জিনিস তৈরি করলাম, তো ওই জিনিসটাকে ভালো করে চেপে চেপে দিই, চেপে চেপে দিই, চেপে চেপে দিলে হয় বসে ভালো করে। আল্লাহ পাক মনে হয় আমার শরীরটাকে ভালো করে মনে করেন তৈরি করার পরে বসায় দেয়নি। আমি হাঁটতে গেলে থলথল করে, থলথল করে, খুব লজ্জা লাগে আমার, মানুষ তাকায় থাকে। ইভেন এই কারণে ছোটবেলা থেকেই আমি কখনো খেলাধুলা করি নাই। আমি কি এই কারণে খেলাধুলা করি না? কি না, আমার লজ্জা লাগে। আমার শরীর নড়ে, মানুষ তাকায় থাকে। এইজন্য আমি খেলাধুলা করিনি। কিন্তু আমরা তো জানি ক্যালকিরিয়া কাপ এতটাই অলস থাকে, সে কিন্তু খেলাধুলা করে না। সে কি ধরনের খেলাধুলা করে না? সে যেমন হাডুডু, সে দৌড় দৌড়ঝাঁপ, দৌড় খেলা, এসব খেলা সে দিতে চায় না। আর এমনিও তো সে একটু লাজুক থাকে, ভীতু থাকে, এটা জানি, তার নানা পদের ভয় থাকে। সে তো আছে। কিন্তু সে কিন্তু খেলতে চায় না। আরেকটা খেলা সে খেলে না। সে উম আমাদের যেমন মেন্টাল এক্সারসাইজ, একটা হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ, আর মেন্টাল। মেন্টাল এক্সারসাইজটা কি? খেলার মধ্যে ধরেন আপনি, সে দাবা খেলে না। কেন? ক্যারাম খেলে না। কারণ এখানে খুব চাল দিয়ে খেলতে হয়। সে এটা পারে না। নাকি এত মাথা খাটাইতে পারি না আমি। মানে কি সে এতটাই অলস, সে নিজের মাথাটাকেও খরচ করতে চায় না। যেমন ব্রেন খরচ করে কোনো কাজ করব, সেটা কিন্তু সে করতে চায় না। তো রুগীদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি, শুনি। তখন আমরা আমাদের ম্যাটেরিয়ামেডিকের সাথে মিলিয়ে নিই যে আসলে ম্যাটেরিয়ামেডিকাতে কিভাবে জিনিসটা আছে। আমাদের বেসিক্যালি হচ্ছে কি, পুঁথিগত বিদ্যার চাইতে আমাদের প্র্যাকটিক্যাল বিদ্যাটা বেশি আমাদের কাজে লাগে, আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের। তো এখানে আমরা যে বলেছিলাম যে সে খেলাধুলা করতে চায় না, বা হাঁদা, বা সে খরা, সে উঠতে গেলে কি খেলেছে? কুতকুত খেলে। নাহলে সে ওই যে ছোটবেলায় পুতুল খেলে। এর বেশি কষ্ট হয় না তো এগুলোতে। এসব খেলা খেলে। তার সবসময় একটা ভয় কাজ করে, আতঙ্ক। এই বুঝি কোনো সমস্যা হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল, এই ধরনের আতঙ্ক। আমি এখানে আসলে কি ডিডি করছি কিছু, কিছু ওষুধের সাথে এই কারণে, কারণ ক্যালকেরিয়া কম বেশি আমাদের সবার জানা। তাই একটু আনকমন কিছু কথা বা রুগীদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, আরেকটা আমাদের রুগীর কথা বলি। সেটা হচ্ছে, রুগী বলছে যে আমার সন্ধ্যার সময়, বা আমার বলে কি, যখন সন্ধ্যার সময় মানুষজন কাপড় উঠান থেকে ঘরে নিয়ে যায়, আমার খুব কষ্ট হয়। তার কেন কষ্ট হয়? সে খুব অস্থির হয়ে যায় বিকেল বেলাটা, গোধূলি লগ্নে অস্থির হয়ে যায় মানসিকভাবে। সে মনে করেন দুঃখিত হয়, দুঃখ ভাব তার ভিতরে চলে আসে। এই জিনিসটা কার? কোষ্ঠিকামের। কোষ্ঠিকামের সন্ধ্যার সময়টা তার পছন্দ না। এখানে কিন্তু তার নানা পথের ভয়, তার ঘরের মানুষগুলো কোথাও চলে গেলে সে টেনশনে থাকে যে পর্যন্ত বাসায় না আসে। ঠিক আছে? তো এইখানে আমাদের কিন্তু ক্যালকিলিয়াকার, তারও কিন্তু নানা পথের ভয়, তার ঘরের মানুষগুলোকে নিয়ে ভয়। সে এই বুঝি এটা হলো, ওই বুঝি অ্যাক্সিডেন্ট হলো, সে প্লেনে উঠলে আল্লাহ প্লেন বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে,
গাড়িতে উঠে গাড়ি বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি ঘর থেকে ভূমিকম্প না হয়ে গেল ঘরে থাকি, সব দিকে তার ভয়, কোনো দিকে তার ভয় কম না, এত ভয় মনে। আর সে ভয়গুলো সৃষ্টি করে না, নিজে নিজে সারাক্ষণ এগুলো নিয়ে চিন্তা করতে থাকে, এগুলো নিয়ে সে ভাবতে থাকে। আর ক্যালকেরিয়া কার্ভের রুগী যদি আপনারা দেখবেন, একটা মহিলা পেশেন্টের কথা বলি, আপনি একটা মহিলা পেশেন্টের যদি হ্যান্ডশেক করেন, হাতটা ধরেন, তখন দেখবেন আপনার মনে হবে যে আপনি কোনো তুলার পুতুলকে হাত ধরেছেন, যে এতটাই নরম, এতটাই সফট, মনে হয় যে মোমের মতো গলে যাচ্ছে, তার বুঝি হাড় নেই শরীরের ভিতরে। বা আপনার পুরুষ রোগী যে ক্যালকেরিয়া গুলো আছে, সেগুলো আপনি দেখতে পারেন পুরুষ ডাক্তাররা, তখনও দেখবেন সে এরকম, তার শরীরে এতটাই থলথলে এবং নরম থাকে, মনে হয় যে তার হাড়ই নেই, এই কোন অবস্থা, তাই না? সে এতটাই মনে করেন ভয় পায়, সে মানুষকেও কিন্তু ভয় পায়। কি ধরনের ভয় পায়? সে কিন্তু বন্ধু প্রিয়, কিন্তু খুব কম, সীমিত। তার বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলা খুব কম। এত কম মানুষের সাথে কথা বলবে, এত কম তার বন্ধু-বান্ধব। আর তার বন্ধু হওয়া কিন্তু এত সহজ না। ক্যালকিরিয়া কার্ভ কিন্তু সহজেই কাউকে বন্ধু করে না। আর সহজেই তার মন থেকে আপনি কথা বের করতে পারবেন না। কারণ তার ভিতরে সাইকোটিক আছে। সাইকোটিক তো সহজে কথা বলে না। তো সে ভিতরে রাখে। কিন্তু সে তার ভিতর থেকে সে তার কথাগুলো এমন একজনকেই বলে, যাকে সে বিশ্বাস করতে পারে। যে আমার এই কথাগুলো সে অন্য কোথাও বলবে না, অন্য কাউকে বলবে না। এই ধরনের মানুষের উপর বিশ্বাস করেই কিন্তু সে কথাগুলো বলে। সেটা আর সাইকোটিকের তার ভিতরে অনেক বেশি থাকার কারণে সে কাজগুলো করে। ইভেন সে কি করে? ঘরে বসে চিন্তা করে ভূত, প্রেত এই ধরনের চিন্তাগুলো। তারপরে সে কিন্তু অনেক ধর্মভীরু, অনেক নামাজ কালাম পড়ে, রিলিজিয়ান মাইন্ড। আমরা তো সবসময় যদি বলি রিলিজিয়ান মাইন্ড, ধর্মকর্ম করে, আর ভূত, প্রেত এগুলা বিশ্বাস করে, আধ্যাত্মিক শক্তি বিশ্বাস করে, এগুলা বলি না? এগুলা বললেই তখন কোন ওষুধটা চিন্তা করি? থুজা ল্যাকেসিস। এই থুজা ল্যাকেসিসের মধ্যে আমরা থাকি, যে থুজা ল্যাকেসিসই সারাক্ষণ এগুলো চিন্তা করে না। এখানে ক্যালকিরিয়া কার্ভ আছে, পালস রিলা আছে। আপনি যে দেখতে পারেন রেপার্টরিতে মাইন্ড রিলিজিয়নে কিন্তু অনেকগুলা ওষুধ আছে। প্রায় ৫০-৬০ টা ওষুধ সেখানে হবে। কিন্তু ক্যালকিরিয়া কার্ভও সেখানে আছে। কিন্তু ক্যালকিরিয়া কার্ভ থুজা এবং ল্যাকাসিসের চাইতে কোনো অংশ কম না। সে মনে করেন এই যে ভয় পাচ্ছে, ভূত-প্রেতের ভয়, সে চিন্তা করে, সে মনে করে একা ঘরে আছে। এটা কিন্তু অ্যাডাল্ট পারসন এরও। আমাদের যে ক্যালকিরিয়া কার্ভ কি আপনি যদি ক্যালকিরিয়া কার্ভ আবার চিনতে পারেন, ক্যালকিরিয়া কার্ভের শিশু অবস্থা, যৌবনকাল এবং কি মেনোপজাল কাল, যেটা ৪০-৫০ এর পরের কালটাও, এবং ছেলেদের তো আর মেনোপজাল হয় না, মেনোপজ নাই। তো ওই সময়টাও মানে তার ওই ৪০-৫০ এর পরের বয়সে যে কাজটা হয়, বার্ধক্যের দিকে গেলে যে এই সমস্যাগুলো হয়, তখনও কিন্তু আপনি ক্যালকিরিয়া কার্ভ চিনতে পারবেন। প্রত্যেকটা সেক্টরে যদি ভালো করে ক্যালকিরিয়া কার্ভের একটা ধারটা ধরতে পারেন। দেখেন সে ভয় পায়, সে তার বয়স যতই বাড়তে থাকে, শেষ বয়সের দিকে তার ভয় আরো বেশি বেড়ে যায়, তার ধর্মকর্ম বিষয়গুলো আরো বেশি বেড়ে যায়। এই যে ভয় পাচ্ছে ভূত-প্রেত, কিন্তু দেখেন সে বই পড়তে অত্যন্ত ভালোবাসে। যেমন কোকোলাস ইন্ডিকা, সেও কিন্তু বই পড়তে ভালোবাসে, নাক্সবুম বই পড়তে ভালোবাসে, সালফার বই পড়ে, ফসফরাস এরকম বই পড়ে। এর মধ্যে কি দেখেন, সে যেটা ভয় পায় সেই বিষয়গুলো পড়তে বেশি ভালোবাসে। যদি সে কেউ বলে যে হ্যাঁ আমি পড়ে, আমরা তো মাইন্ডটা নেওয়ার চেষ্টা করি রুগীর কাছ থেকে, তখন জিজ্ঞাসা করি পড়তে কেমন ভালোবাসেন, বা আপনি লিখতে ভালোবাসেন? কেউ আছে লিখতে খুব ভালোবাসে, খুব কবিতা লিখে, গল্প লিখে, সাহিত্য লিখে, এই ধরনের। তো ক্যালকিরিয়া কার্ভ করবে কি, পড়তে খুব ভালোবাসে, সে কি বই পড়বে? ভূত, প্রেত, আধ্যাত্মিক শক্তি, জিন, পরী এগুলা সে একদিকে পড়বে, আর একদিকে ভয়ে মরবে। দেখা যায় যে সে এত ভয় পাবে, খাটের থেকে পা নিচে রাখলে মনে করবে যে খাট নিচে থেকেও তাকে পা ধরে টান দিবে, ভূত এসে টান দিবে, ঘরের কোনো কোণা দিয়ে ভূত চলে আসতেছে। এই যে ধরনের ভয়গুলো নানাবিধ তার
ভূতের ভয়গুলো কিন্তু কাজ করে ক্যালকেরিয়া কার্ভের ভিতরে, তারপরে সে পড়ে। আমাদের নাজমুম, নাজমুম কি করে, সে কিন্তু যতটুকু প্রয়োজন নিট এন্ড ক্লিন। নাজমুম তো আমরা জানি সে প্রচুর নিট এন্ড ক্লিন, সেখানে আর্সেনিক আছে, থুজা আছে, তার কিন্তু নিট এন্ড ক্লিন। তার যতটুকু প্রয়োজন অতটুকুই পড়বে। আর সালফার তো সবকিছু পড়ে, সব জায়গায় পাণ্ডিত্য করে, সেটা তো আমরা জানি। সালফারের কথাটাই আলাদা। আর দেখেন, তাহলে আমরা দেখেন কি কি জিনিসগুলো পেলাম, সে তার ভয়ের জিনিসগুলো দেখলাম, তার ভয় পায় যে জিনিসগুলো দিয়ে, সেটাকেও সে কিন্তু কি করছে, পড়ছে, পড়ার চেষ্টা করতেছে। এখন দেখেন না, সিসি যে সিসি যে সরি সিসি বলতে মানে ক্যালকিরে কাজ, সে যে মনে করেন সারাক্ষণ বাসায় থাকতে চায়, কি বলে এরা, হোম সিকনেস। হোম সিকনেসের বাইরে যাবে, গেলেই অস্থির হয়ে যাবে। যেমন মনে করেন ক্যালকেরিয়া কার্ভের কোনো মানুষকে নিয়ে আপনি মার্কেটে গেলেন, সে কিছুক্ষণ পর পর একটা কোন দোকানে গেল, চেয়ার করে ধপাস করে বসে পড়বে, ধপাস করে বসে পড়বে। এটা ফলো করে দেখবেন, আপনি কয়েকজন যান, যে দেখবেন ঘরের ফ্যামিলিরই 5-6 জন যান, দেখবেন যে ক্যালকেরিয়া কার্ভ চেনা কতটা সহজ হবে। আবার যখন সে যখন বাসায় আসবে, সে দেখা যাবে ধপাস করে খাটে শুয়ে পড়ছে, মানে সে অনেক বিরাট কাজ করে আসছে, এই ধরনের অবস্থা। এত এই যে সে বাহিরে যেতে চায় না কেন, তার শরীর চলে না, তার শরীরটা চালাতে পারে না। এই যে সে অনেক, আমরা বললাম সে খাবার দাবার অনেক খায়, মোটা, কিন্তু এটা কোনো ওই যে কি বলে মন্দার ফুলের মতো। মন্দার ফুলের কাহিনী আছে না, যে মাকাম ফল, মাকাম ফল যা কোনো দেখতে শুনতে কোনো কাজে লাগে না, এই টাইপের। মানে সে দেখতে শুনতে অনেক মোটা সোটা সবকিছু, কিন্তু সে কোনো কাজে লাগে না। মাকাম ফল যেমন খাওয়া যায় না, এত সুন্দর ফল খাওয়া যায় না, এরকমই আমাদের ক্যালকেরিয়া কার্ভের অবস্থা। আর তার কাজ কি, সারাক্ষণ সে বাসায় থাকবে, সংসার নিয়ে আর তার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করবে। তার সামনে যদি কখনো আপনি বলেন যে কোনো ক্যান্সার রোগীর বর্ণনা, ক্যান্সার রোগীর এই সমস্যাটা হয়েছে, বা কারো একটা টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে, কারো একটা আঁচিল থেকে ক্যান্সার হয়ে গেছে, ওই রোগী সারাদিন ওই রোগটা নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমার তো একটা টিউমার আছে, আমারও তো একটা আঁচিল আছে, আমারও তো এই জায়গায় একটু দাগ আছে, আমারও বুঝি ক্যান্সার হয়ে গেল, আল্লাহ রে আমি তো শেষ। এই ধরনের একটা তার মনের ভিতরে ধারণা। মানে আপনি বলছেন আরেকজন রোগীর কথা, দেখাচ্ছে গল্প, এখন যার যেটা শুনে সেটাই সে নিজের বলে ফেলে। হ্যাঁ আমার মনে আমার লাগতেছে, আমার অস্থির লাগতেছে, আমার তো মনে হয় এই রোগটা হয়ে গেছে। ঠিক আছে, এই আপনারা ফলো করলেই বুঝতে পারবেন। তা বা তার আত্মীয়-স্বজনকে, রোগীর আত্মীয়-স্বজনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। দেখা যায় ধরেন কোথাও একটা মারামারি লাগছে, যদি দেখেন যে মারামারির সামনের পজিশনে দাঁড়িয়ে আছে, যেমন ধরেন এখন যে লেকচার হচ্ছে, এখন যে বেশ মব চলতেছে, মব কালচারে কিন্তু ক্যালকুলেটর রোগী যাবে না। মব কালচারে ক্যালকুলেটর যাবে তো না, যদিও থাকে একদম পিছনে, সামনে থাকবে না। এইসব সামনে কে থাকবে, সালফার এরা, কোস্টিকাম সালফার লাইকো এরা থাকবে, কিন্তু আমাদের ক্যালকুলেটর থাকবে না। সে এতটাই ভীতু, সে পিছনে। এসব প্রতিবাদ সমাবেশ তার জন্য না, তার হচ্ছে তার শরীর কি হয়ে গেল, কি মরে গেল, হ্যাঁ আমি শেষ, এগুলাই সে। ঠিক আছে। আর আমাদের মনে করেন পালসের সাথে ক্যালকুলেটর কার্ভের সাথে অনেক মিল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটা ওষুধ একই রকম একই রকম, কিন্তু পালস তো পালস, পালসের যত ভদ্র, নম্র, অমায়িক, মানে কথায় কথায় কান্না করা, সবকিছু পালসে। পালস খুব গ্যাসের সমস্যা হয়, ক্যালকেরিয়াও তো গ্যাসের একটা বাক্স মনে করেন। তার এতই গ্যাসের সমস্যা হয়, এতই তার পেটটা ফুলে থাকে ডাকের মতো। সে তো আমরা দেখি আমাদের কাছে যখন ক্যালকেরিয়া ওই ধরনের রোগীগুলো তো বেশ আসে। আর যেটা মনে করেন একদম ধাতুগত ভাবে ক্যালকেরিয়া, ওই রোগীগুলো কিন্তু আমৃত্যু ক্যালকেরিয়াই থাকে, সেখান থেকে তো নড়াচড়া করে না। ঠিক আছে। এখন দেখেন ক্যালকেরিয়ার আমরা যখন ইতিহাস নেই, জিজ্ঞেস করি না, পাস্ট হিস্টোরি, প্রেজেন্ট হিস্টোরি জিজ্ঞেস করি। পাস্ট হিস্টোরিতে কিন্তু শুনতে পারি ক্যালকেরিয়া রোগীদের একটা ছোটবেলায় সমস্যা থাকে বিছানায় প্রস্রাব করা। কিন্তু দেখেন বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোস্টিকাম, সিপিয়া, ক্রিওজোট, এই অ্যাসিড বেনজুইক, এই ওষুধগুলোকে বেশি চিন্তা করি। কিন্তু ক্যালকেরিয়া কার্ভও কিন্তু বিছানায় প্রস্রাব
ছোটবেলায় করতো, বা যদি ছোটবেলায় কোনো বাচ্চা নিয়ে ছোট বাচ্চা পান তখন জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ বিছানায় প্রস্রাব করে, বাচ্চা বলতে পারে না। কারণ কি? কারণ ক্যালকিরিয়া রোগী আপনাকে এসে বলবে তার কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, এবং তার এমন ঘন ঘন প্রস্রাব হয় যে সে অনেক কাজে ব্যস্ত, সে ছুটে যেয়ে একটু হলেও প্রস্রাব করে আসতে বাধ্য হয়, করতেই হয়। তো সে এক ঝুঁকি ক্যালকেরিয়ার আমাকে বলে, আমার ওয়াশরুমের পাশ দিয়ে গেলে মনে হয় প্রস্রাব করতে যাই। আর আমি কি করব? সে চাকরি করে অফিসে। বলে আমি অফিসে চাকরি করি যখন, প্রায় অফিসে এসি থাকে। এখন তার এসি রুমে ঢুকলে তার প্রস্রাব পায়। কারণ ক্যালকেরিয়ার একটু ঠান্ডায় প্রস্রাবটা বেশি পায়, সাইকোটিক মেডিসিন তো সেজন্য। এখন থুজও আসে, হাইড্রোজেনেটে যে সমস্যাগুলো থাকে, থুজাই আছে, ক্যালকেরিয়া আছে, রাস্ট্রোক্স আমরা সবাই জানি। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ক্যালকুলার বেশি থাকে। সে একটু হলে যে আমি জিজ্ঞেস করি যে প্রস্রাবটা কেমন হয়? কি পরিমাণ হয়? যেমন ধরেন আমরা যখন প্রস্রাবের হ্যাঁ, ইয়াগুলো নেই রোগীর কাছ থেকে, তখন জিজ্ঞাসা করি আপনার প্রস্রাব দিনে কতবার হয়? কিছু রোগী বলে আমি তো কিছুক্ষণ পর প্রস্রাব করি। কেউ বলে এই মনেই থাকে না। মনে হয় দিনে ৪-৫ বার হয় কিনা? আচ্ছা আপনি যে কিছুক্ষণ পর প্রস্রাব করেন, পরিমাণটা কেমন থাকে? যদি বলে না একদম সামান্য ২-১ ফোঁটা। ২-১ ফোঁটা হলেও আমার করে আসতে হয়। ঠিক আছে? আর তার তো আমরা আগেই বলেছি, তার পেটটা একদম পুরা ডাকের মতো বায়ুতে পূর্ণ হয়ে থাকে। আর এই যে বললাম এত অলস। ক্যালকুলিয়া রোগী আপনার সামনে বসে আছে। তাকে একটা কলম দিবেন। সে কলমের যে মুখাটা আছে না? ক্যাপটা, ক্যাপের যে ডান্ডিটা থাকে না? এটারে মোচড়ায়, মোচড়ায় ভেঙে ফেলবে। তার কাজই হচ্ছে হাতের আঙ্গুল চালানো। সে আঙ্গুল সারাক্ষণ নাড়াচাড়া করবে, আঙ্গুল নিয়ে খেলা করবে। এই ধরেন একটা পিন দেখা গেল, পিনটারে খোঁচায়া করবে। তার শরীরে যদি কোনো গোটাকাটি হয় ওটারে চিমটাবে। আপনি জিজ্ঞাসা করবেন। তারপর তার হাতে কিছু নাই, ব্যাগ আছে। তার হাতে কিছু নাই, ব্যাগ আছে। ওই ব্যাগটাকে সে মনে করেন মোছড়াই থাকবে বসে। শুধু আঙ্গুলের কাজ। আঙ্গুলের কাজই করতে থাকবে। আঙ্গুল নিয়ে খেলা করে। ক্যালকুলেটর আমরা জানি, সে কিন্তু তেমন একটা গুছিয়ে রাখে না। একেবারেই অলস। সে দেখতে সুন্দর কিন্তু সে গুছাবে না। সে শুয়ে থাকবে ঠাপাস করে। শুয়ে থাকবে, শুয়ে থাকবে আর ওই হাতে মুছড়াবে, আঙুল মুছড়াবে, কিছু কুটাকুটি করবে। এটাই অনেক। আর বই পড়তে সে ভালোবাসে। বই পড়তে সে ভালোবাসে আমরা আগেই বলেছি, কিন্তু আমাদের যদি দেখেন আর্সেনিকের ঘরে যদি আমরা যাই, আর্সেনিক সবসময় টিপটপ ফিটফাট। একটা ঝাড়ু, একটা মোছার ন্যাকড়া সারাক্ষণ হয়তো তার হাতে থাকে। তাই না? আমরা যে মানে কেন আমি আজকে মনে করেন সম্পূর্ণ ক্যালকি দিয়ে বলছি না, ও ক্যালকি দেওয়ার যে একটা বইয়ের মতো বলছি না। কারণ হচ্ছে ওটা তো আমরা সবাই জানি। সবাই পড়ি। এটা একটু মনে করেন একটু আলাদা করা করার চেষ্টা করছি। সেজন্যই, কারণ সবাই জানি, সেজন্যই ওইদিকে যাচ্ছি না। আবার দেখেন ক্যালকি দেওয়ার বলেছি না, একটু খুসখুসে কাশি থাকে সবসময়। কিছু রোগী আছে বলে আমার খুসখুসে কাশি সবসময়ই থাকে। তখন জিজ্ঞাসা করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বলবে গলার মধ্যে সুরসুর করে কাশিটা হয়। এই কথাটা একটু জিজ্ঞেস করে দেখবেন। আর আমরা যে বলি ক্যালকিরিয়া কার্ভের যে রিল্যাক্স রিল্যাক্স বডি মাসলস রিল্যাক্সেশন, এই ধরনের একটা রুব্রিক্স আমাদের কিন্তু আছে রেপার্টরিতে। ঠিক আছে? মাংসপেশি শিথিল। এই শিথিলের মধ্যে ক্যালকিরিয়া তো অবশ্যই আছে। আর বিশেষ করে তার শিথিলতা কোথায় জানেন? মলদ্বার এবং পা। ঠিক আছে? মলদ্বারের পা যদি শিথিল হয়ে যায় তার কারণটা হচ্ছে গিয়ে অশ্ব বা পায়ের ভেরিকোজ ভেইন সমস্যা থাকে। যে পায়ের সমস্যা কি? আমাদের ক্যালকিরিয়ার কার্ভের রোগীরা যখন বলবেন যে আমি কিন্তু যা বলছি ওগুলো কিন্তু রুগীদের কথা বলছি। ঠিক আছে? এখন যা বলছি রুগীদের কাছে যা শুনলাম তা বলছি। বলে যে আমি হাঁটতে পারি না। হাঁটতে গেলে না আমার হাঁটু ভেঙে পড়ে যাই। হাঁটতে গেলে সে হাঁটু ভেঙে পড়ে যায়। কারণ কি ওই যে তার হাঁটু পায়ে দুর্বলতা থাকে ক্যালকিরিয়া কার্ভের। সে কারণে কিন্তু সে হাঁটু ভেঙে পড়ে যায়। আর ছোটবেলা থেকেই দেখবেন আমাদের টিউবারকুলার ধাতের রোগীদেরকে আমরা বলি যে কৃমির সমস্যা। যে রোগীদের কৃমির
সবসময় বলে যে আমার কৃমি কিন্তু যায়ই না, যত রকমের ওষুধ খাই 2 দিন পর পরে কৃমি চলে আসে, অ্যালোপ্যাথি খাই, হার্বাল খাই, হোমিওপ্যাথি খাই, কৃমি কিন্তু চলে আসে। এই কথা যদি আমরা শুনতে অবশ্যই মাথায় রাখতে হবে রোগীদের টিউবারকুলার যদি রোগী, আর আমাদের ক্যালকিরিয়া কার্বো রোগীরও কিন্তু কৃমির সমস্যা থাকে সবসময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সেই অনুযায়ী ওষুধ দিতে হবে। এখন বলতে পারেন যে ক্যালকিরিয়া কার্ব যখন আমি দিব রোগীকে, তখন তো ক্যালকিরিয়া কার্বই দিব, কিন্তু এটাই আমরা ভুল করি। ক্যালকিরিয়া কার্ব সবসময় ক্যালকিরিয়া কার্ব থাকে না, কিছু কিছু ক্ষেত্রে অন্য ওষুধও দিয়ে আসতে হয়। ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। ক্যালকিরিয়া কার্ব কেন সবসময় ক্যালকিরিয়া কার্ব থাকে না বা কখন থাকে না। দেখেন একটা এখন একটু আমি যে ক্যালকিরিয়া কার্ব কখনো যে ক্যালকিরিয়া থাকে না সেখানে ডিডিতে যাওয়ার আগে একটু আলোচনা করি, এর ভয়ের আলোচনাটা করি, একটু ভয়টা নিয়ে একটু কথা বলি। তাতে সাহসের এত অভাব, ক্যালকিরিয়া কার্বের কিন্তু সাহস অনেক অভাব থাকে। কোনো জায়গায় বলো না ঝামেলা থাকলেই তারা কিন্তু ঝামেলার সামনে নেই, ঝামেলার সামনে যদি থাকে সেটা কিন্তু ক্যালকিরিয়া কার্ব না, তখন মনে হয় যে সে অন্যদিকে টার্ন করেছে, সে অন্যদিকে টার্ন করলে ঝামেলার পাশে থাকে, সামনে যে থাকবে। সে মনে করেন ধরেন আপনি এখানে আলোচনা করতেছেন, একটা ডিসিশন নেওয়ার কথা বলছেন, ঘরে 10 জন মানুষ বসছেন ডিসিশনের ব্যাপারে, যে একটা কাজ করব, কি করলে ভালো হয়, কোন পন্থা করলে ভালো হয়। এখানে 2টা বা 3টা পন্থা উল্লেখ করা হয়েছে। এইখানে ক্যালকিরিয়া কার্ব চুপচাপ, সে কোনো কথাই বলবে না। কারণ কি, সে করবে কি, স্রোত যেদিকে যায় সে সেদিকে, পাল্লা যেটা ভারী সে সেদিকে, মানে নাও যেখানে বেশি পড়বে সেটাতেই আমি আছি। ঠিক আছে, মানে কম যেদিকে সেদিকে সে থাকবে না, কারণ তার স্বভাবই এটা। আর সে কোনো মতামত তোমাকে দিবে না, সে কোনো মতামত দিবে না, এবং কি কম পাল্লা, সে থাকবে স্রোতের বিপরীতে, কখনোই থাকবে না স্রোতের দিকে, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে সে চলে যাবে। তার মধ্যে যেমন ভূতের ভয় আমরা বলেছিলাম আছে, তো সে ভূতের ভয় থাকা সত্ত্বেও কিন্তু ভূতের বইগুলো পড়তেছে, ভূতের ইয়েগুলো পড়তেছে, তখন আপনি জিনিসটা ওই উইকে দেখবেন সে যখন আসে, ক্যালকিরিয়া রোগী যখন আপনার কাছে আসবে, তাবিজ কবজ অনেক কিছু লাগে আমাদের কাছে আসবে। ঠিক আছে, ঝাড় ফুঁক এগুলো পড়তে থাকবে। আর ক্যালকিরিয়া কাজ করবে যতক্ষণ, তার একটা জিনিস কি, একটা ভালো একটা দিক আছে, যতক্ষণ অ্যাডজাস্ট করা যায় চেষ্টা করবে মানিয়ে নিতে, কোনো ঝগড়াঝাটি চিল্লাফাল্লা করবে না, যতক্ষণ সে অ্যাডজাস্ট করতে পারে করবে। তার তার শক্তি শক্তি যখন একেবারে শেষ হয়ে যাবে, অতিষ্ঠ হওয়া না পর্যন্ত সে কোনো কথা বলবে না। কারণ কারণ সে ক্যালকিরিয়া কাজ, কারণ সে ঝগড়াঝাটি পছন্দ করে না, কারণ সে চুপচাপ, যে সে খুব খুব ভদ্র, সে চুপচাপ থাকতে ভালোবাসে, তার কথা বলতে এতটাই অলস, তার কথা বলতে কষ্ট হয়। বেশিরভাগ দেখবেন ক্যালকিরিয়া কার্ড যদি আপনার আশেপাশে থেকে থাকে, তাদের সাথে কথা যখন বলবেন, সে হুম, হা, ঠিক আছে, এতটুকু কথাই বলবে, হুম হুম, এছাড়া কিন্তু সে বেশি কথা বলবে না, বেশি মত প্রকাশ করতে যাবে না। আপনি চেষ্টা করলে কেমন হয়, ভালোই তো হয় না, হুম, আচ্ছা, ওই কাজটা করলে মনে হয় না ভালো হবে, ঠিক কি বলো, না, এতটুকুই তার কাছ থেকে, হুম, না, এতটুকুই পাবেন। ঠিক আছে, যেমন ধরেন একটা পালসের মতো, ঠিক আছে, বলেছিলাম ক্যালকিরিয়া কেমন একটা পালসের মতো, কিন্তু দেখতে মোটা সোটা, স্থূলকায় সবকিছু আছে, খাবারে তারও সমস্যা হয়, কিন্তু ক্যালকিরিয়া কাব আপনার সাথে যেমন বালসেটিলা যেভাবে খোলামেলা কথা বলবে, ক্যালকিরিয়া কাব কিন্তু কখনোই আপনার সাথে খোলামেলা কথা বলবে না। কিন্তু আগেই বলে আসছে, সে কিন্তু খুব রিজার্ভ, চুপ রিজার্ভ থাকবে, চুপচাপ থাকবে, সে তার কাজ দিয়ে ব্যস্ত। আপনি এমন তো না যে সে বন্ধু বান্ধব ভালোবাসে না, সে বন্ধু বান্ধব ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু আপনি তার একান্ত, তার আত্মার বন্ধু হইতে সময় লাগবে।
তার আত্মার কথাগুলো শুনতে সময় লাগবে, সবাইকে সে বলবে না। কিন্তু দেখেন পালসারিলা খোলামেলা ভাবে কথা বলবে, সবার সাথে আড্ডা দিবে, আত্মীয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, সবকিছু করবে, অন্যান্য করবে। কিন্তু কালকে কাপ এমন আসছে, ভালো কথা, তোমরা রান্না বান্না করো, খাও, আমি এসবের মধ্যে নাই। আর যদি বাধ্য হই আমি রান্না করতে, আমি বাবা বেড়ে টেড়ে দিতে পারবো না, তোমরা নিয়ে টিয়ে খাও। কত ঝামেলা, মানে ও যত পারে মানে কাজ বাঁচানোর চেষ্টা করে। যেমন ধরেন তাকে আপনি যদি কাজ দেন, যদি অনেক কঠিন কাজ, ক্যালকিরা কাজ নিতে হবে। কারণ কি, ক্যালকিরা কাজ সে কঠিন কাজটাকে কত সহজ করতে পারে, যত সহজ করতে পারে সে আপনাকে করে দেখাবে এই কাজটা কতটা সহজে করা যায়। ঠিক আছে, আমি একজন ক্যালকিরা কাপের মাঝে মাঝে রুগী কথা বলি, ক্যালকিরা কাপের রুগী আমি দেখলাম, সে বলছে যে আমি বিছানার মধ্যে মাছ কাটি। কি বলেন, বিছানার মধ্যে মাছ কাটে? কামচে, হ্যাঁ ঠিক বলছেন, কামচে। কি বিছানার মধ্যে মাছ কাটেন? বলে আমি বিছানার মধ্যে সব সময় রেক্সিন দিয়ে রাখি, ওইখানেই ছোট একটা চাকু নেই, ছোট বাটি বুটি ট্রে নেই, ওখানে বসে বসে মাছ তরকারি সব কাটি, আমার বিছানা থেকে নামতে অনেক কষ্ট লাগে। ঠিক আছে, ওখানে কেটে করে তারপর উঠে একবারে ধুই, কি আর করবো, পেটের দায়ে তো রান্না করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যালকিরিয়া কার। যেটা আমরা বলেছিলাম যে আমরা ক্যালকিরিয়া কার্বের সাথে আরো কিছু ওষুধের মিল খুঁজে বের করব, কিন্তু আগে একটু ক্যালকুলেটর সব মিলিয়ে কথা বলে নেই, তারপরে আমরা কিছু কিছু দেখেন। ক্যালকুলেটরকে আপনি যদি একটা প্রস্তাব দেন, আচ্ছা একটা চাকরির অফার আপনার জন্য এনেছি, আপনি করেন, সে কিন্তু না করবে না আপনাকে, হ্যাঁও বলবেন না, নাও বলবেন না। সে কি বলবেন তো, সে বলবে দেখি দেখি, চিন্তা করি, দুই একজনের সাথে আলাপ করি, তারপরে। এবার কি, সে হ্যাঁও বললো না, কারণ কি, সে ডিসিশন দিতে পারে না, কোনো বিষয়ে সে আপনাকে ডিসিশন দিতে পারবে না, সে কখনোই তার মতামত প্রকাশ করবে না। সে এখন যে আপনি একটা অফার দিলেন না চাকরির, সে মনে করেন তো বাসায় যাবে, তার ফ্যামিলির সবার সাথে বলবে, বলার পর ডিসিশন নেবে। ফ্যামিলির সবাই যখন বলবে ঠিক আছে করো, তখন সে করবে, যদি বলেন তা করার দরকার নেই, তখন সে না করে দিবে। কারণ প্রথমে কিন্তু আপনি যে অফার দিলেন, আপনি কিন্তু না করবে না। ঠিক আছে, সে হচ্ছে এরকম, সে আলোচনা মানে অন্যের উপর নির্ভরশীল। যেমন একটা ছোট বাচ্চা আপনার চেম্বারে আসলো, তার নামটা জিজ্ঞেস করবেন, সে তার মায়ের দিকে তাকা থাকবে, মা বলতে বললে সে একটু বলবে। আর যদি আরো কথা জিজ্ঞাসা করেন, আরো প্রশ্ন করেন, তখনও সে মায়ের দিকে তাকা থাকবে, মা যতটুকু বলতে বলবে সে ততটুকু বলবে। মানে একটা পুতুল, কাঠের পুতুল না, সেরকম কাঠের পুতুলের মতো যতটুকু সে ইশারা পাবে ততটুকু কিন্তু সে বলবে। ক্যালকুলেটর ছোট বাচ্চা, একদম শিশু ছোট বাচ্চাগুলো দেখা যায় মাকে ছাড়া কিছু বোঝে না তারা। ঠিক আছে, এখন আমরা যদি কিছু রোগের কথা বলি, যেহেতু শিশু বাচ্চার কথা আসছে এখানে, তো ক্যালকিরিয়া কার্ভ দেখেন, তার যখন একটা মায়ের ক্যালকিরিয়া কার্ভ রোগী মা, তার যখন বেবি হয়, দেখা যায় তার বেবি অনেক সময় তার মায়ের দুধ খেতে চায় না। ক্যালকিরিয়া কার্ভের মায়ের দুধের মধ্যে বেশিরভাগ সময় সমস্যা থাকে। আর আমরা তো আগে বলেছি, ক্যালকিরিয়া কার্ভের ছোটটায় আমরা অনেক কিছু পাবো, সেটার মধ্যে বিছানা প্রস্রাবের একটা ইতিহাস থাকে। তারপরে ক্যালকুলেটর আরেকটা ইতিহাস থাকবে, যেমন সে কিন্তু রেগুলার মল ত্যাগ করে না, যেমন আমরা জিজ্ঞাসা করি, কি জিজ্ঞাসা করি, যে মল ত্যাগের কথা করি, আর এটা প্রশ্ন এভাবে করি, আপনার মল ত্যাগ হয় কিনা। প্রস্তাবের ভিতর থেকে তো আমরা বলি দিনে কতবার প্রস্তাব হয়, প্রস্তাব কিন্তু প্রতিদিন হয় কিনা এটা বলা বলি না। কারণ কি, অনেক রুগীদের দেখা যায় 20 দিন, 30 দিন, 40 দিন, 21 দিন, এটা আমাদের ব্যাপারটিতেই যেভাবে সুন্দর করে দেখে লেখা আছে 7 days, এভাবে কিন্তু, বা এইভাবে কিন্তু অনেকদিন পর পর পায়খানা হওয়াটা আর কি আছে। এই ক্যালকিরিয়া কার্ভের রোগীদের দেখা যায় যে 2-4 দিন পর পর পায়খানা হয়। আর ওই পায়খানাটা কিন্তু যে খুব কঠিন হয় তা কিন্তু না, সবসময় নরম পায়খানাই হয়। এই যে নরম পায়খানাটা হলো, এভাবে কিন্তু কিন্তু রুগী বলছে আমার তো কোনো সমস্যা নেই। তখন আমরা কিন্তু রোগীকে জিজ্ঞেস করলাম যে 2-4 দিন পর পর যে পায়খানাটা হয় সেটা কি নরম না কঠিন, তখন বললো না, নর্মালি হয়।
কিন্তু যদি সেখানে আমরা সাইলেশিয়ার কথা শুনতাম বা থুজার কথা শুনতাম, তারা কিন্তু এটা বলতো না। থুজা তো খুবই কঠিন পায়খানা, তারপর সাইলেশিয়ার তো পায়খানা তো লুকোচুরি খেলার মতো, সে একটু বের হয় আবার ঢুকে যায়, একটু বের হয় ঢুকে যায়। অনেক সময় ফিঙ্গারিং এর প্রয়োজন হয় সাইলেশিয়ার ক্ষেত্রে। যে ক্যালকেরিয়া সাইলেশিয়া পার্থক্যটা এখানে, যে আমাদের যে ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া কিন্তু আবার অনেক সময় সাইলেশিয়ায় চলে যায়, টার্ন করে, সাইলেশিয়ায় যেটা টার্ন করে। আমি যে একটু আগে বললাম কিছু, অনেক আমাদের ক্যালকেরিয়া সবসময় ক্যালকেরিয়া থাকে না, মাঝে মাঝে অন্য ওষুধও আমাদের রুগী চলে যায়, তখন দিতে হয় ওষুধগুলো। আবার দেখেন লাইকো, লাইকোর পায়খানাটা কেমন হয়, তাদের দেখা যায় প্রথমে শক্ত পরে নরম। এটা কিন্তু ওইরকম হয় না আবার, তাদের দেখা যায় প্রতিদিনই হয়, কিন্তু প্রথমে শক্ত পরে নরম, এই ধরনের পায়খানা একটা টেন্ডেন্সি থাকে। আর এই যে আমাদের ক্যালকেরিয়ার মাথায় আপনি যদি একবার একটা কথা ঢুকায় দিবেন, ওই কথাটা তার মাথা থেকে বের করতে পারবেন না, সে ওই কথাই থাকবে, ওই কথাই ঘুরপাক খাবে, কিছুক্ষণ পরপরই আপনাকে ওই কথা নিয়ে কথা বলবে, ওই কথাই সে বারবার বলতে থাকবে। এটা একটা ক্যালকিরিয়া কার্ভের সমস্যা, সে একটা কিছু মাথায় ঢুকলে ওই চিন্তাটা সে আর বের করতে পারে না। আর যেহেতু সে সাইকোটিক, আর ক্যালকিরিয়া কার্ভ কিন্তু অনেক সময় মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে। তখন যদি মানসিক রোগগ্রস্ত হয়ে গেলে অনেক সময় যদি এগিয়ে চলে যায়, তখন কিন্তু আবার ক্যালকিরিয়া কার্ভের বেল, হায়োসিয়ামাস, স্ট্রোমোনিয়াম এদিকে কিন্তু আমাদের চলে যায় রুগী। ওই ওষুধগুলোকে আমাদের ভাবতে হয় যে রুগী কি বেল বা হায়োসিয়ামাস এগুলো দিব কিনা। এখন এই দেখেন আমাদের বললাম না কোন রুগীর কি অসুখ হতে পারে। ক্যালকিরিয়া কার্ভ, এই যে বললাম 3-4 দিন পর পায়খানা হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, এরা ভবিষ্যতে ছোটবেলায় সমস্যাগুলো থাকে, যেমন যৌবনকাল বা শেষ বয়সী থেকে এসে কি হবে, এই রোগীদের পায়ের সমস্যা হবে, ফিশার হবে। কারণ আপনারা কিন্তু রুগী দেখলে বুঝতে পারেন, এই যে আপনি বলতে পারেন আপনার কাছে ক্যালকেরিয়া রুগী আসছে বাচ্চা নিয়ে, আপনার বাচ্চাটা কিন্তু এই পায়খানার সমস্যা হচ্ছে, আপনি ভালোভাবে চিকিৎসা করেন, তা না হলে ভবিষ্যতে বাচ্চাটার ফিশার বা পাইলসের দিকে চলে যাবে। আর এই মেয়েটা, এই ক্যালকেরিয়ার মেয়েটা, এই মেয়েটা ভবিষ্যতে একটা মেয়ে যৌবনকাল আসলে কিন্তু তা দেখা যাবে ম্যাট্রোরেজিয়া, ম্যানোরেজিয়া এই সমস্যাগুলো চলে আসতে পারে। যেমন ধরেন ম্যাট্রোরেজিয়া, ম্যানোরেজিয়া এগুলো চলে আসতে পারে, এবং কি দেখা যায় এদের থাইরয়েডের সমস্যা। আর এই রোগীদের যাদের ক্যালকেরিয়ার বাচ্চা, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের ফ্যামিলিগত ভাবেই মা, নানি, খালা এদের থাইরয়েডের সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো, পিসিওডি সমস্যা, এই ধরনের সমস্যাগুলো তাদেরও থাকে। এটা কিন্তু তাদের থাকে, এই জন্য আবার বাচ্চাটারও হয়। আপনি তখন বলে দিতে পারেন যে, তখন আবার বলতে পারেন যে আপনি ভবিষ্যৎ পারে, সেটা একটা থিম আমাদের, ঠিক আছে। তারপর দেখা যায় যে আর্থ্রাইটিস সমস্যা চলে আসে কম বয়সে এসে, আর্থ্রাইটিস সমস্যাটা আবার চলে আসে দেখা যায় 40-এর দিকে, 35-এর পর পর আর্থ্রাইটিসের বাত ব্যথার সমস্যা, বাত যত রকমের ব্যথা আছে, হাঁটুতে ব্যথা, আঙ্গুলের ব্যথা, যত জয়েন্টের ব্যথা সব কিন্তু ক্যালকিরিয়া কার্ভে পাবেন। এটা কিন্তু বলে দিতে পারেন আপনি আগে থেকে যে আপনার বাচ্চাটার ভবিষ্যতে বাত ব্যথা, ম্যাট্রোরেজিয়া, ম্যানোরেজিয়া, ডিসমেনরিয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে, থাইরয়েড হতে পারে, আর অ্যানিমিয়া হবে। তখন বললে হয়তো বলতে পারে যে আপনাকে এত কিছু কোত্থেকে জানেন, আর্থ্রাইটিস সমস্যা হতে পারে, এগুলো আমরা বলে দিতে পারি। আর গল ব্লাডারের সমস্যা হতে পারে, কি কি কিডনিতে স্টোন হতে পারে, লিভারের সমস্যা, এইগুলো কিন্তু ক্যালকুলিয়ার একটা ধাঁচ কোন দিকে যাবে। আমাদের একটা ওষুধ পড়লে জানতে হবে যে ওষুধটা কোন বয়সে কোন রোগগুলা হতে পারে, ঠিক আছে। এদের দেখা যায় যে একটা, মনে করেন একটা বয়সে যে বললাম না, যখন একটা তার বয়সটা বাড়তে থাকে, তখন ধীরে ধীরে সে আরো ঘরকুনো হয়ে যায়, বাড়ির বাহিরে সে যেতেই চায় না। ওই যে তার অলসতা, তার দিন দিন তার শরীরটাকে আরো গ্রাস করে ফেলে, ঠিক আছে। আর সারাক্ষণ যে বললাম তখন ধর্মকর্মের দিকে বেশি ঢুকে যায়। তারপরে ক্যালকিরিয়া কার্ভের ভিতরে আবার দেখা যায়
বাল্কি ইউটারাসের সমস্যা, ইউটারাস সমস্যাও চলে আসে কিন্তু। কোন বয়সটা? বেশিরভাগ ক্ষেত্রে এটা চলে আসে 35-40 পর থেকে সমস্যাগুলো চলে আসে। আবার এদের যেমন এরা কিন্তু সহজে, বললাম তো আগেই বলেছিলাম, তো সহজেই কারোর সাথে মিশতে চায় না, বন্ধু বান্ধবদের খুব কম। এরা সবসময় এমনই। আমরা কিছু ওষুধ আরেকটু দেখি। যেমন ধরেন, আমাদের সময় কতটুকু আছে? আচ্ছা, অল্প কিছু সময় আছে। আমি যেহেতু ক্যালকুলেটর তো অনেক বড় একটা ড্রাগ, এত বড় একটা ওষুধ, তারপর পলিকেস্ট ওষুধ। ঠিক আছে, আমি আরেকটু সংক্ষেপে কথা বলি। ক্যালকুলেটর অনেক সময় চলে যেতে পারে। মনে করেন দেখা যাচ্ছে যে সে অনেক ভূত টুত দেখতেছে, ভূত দেখে ভয় পাইতেছে, এখন কি হবে? এখন দেখা যাচ্ছে লোম, আমার একটা রুগী ছিল, খুব লোমওয়ালা একটা ভূত আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে রাতের বেলা। ওই ভূতটা এসে আমার থুতু মারতেছে, আমার গায়ে উঠে যাচ্ছে, বিছানায় শুয়ে থাকতেছে, ভয়ঙ্কর অবস্থা। রুগীর তো অবস্থা খারাপ, রুগী তো নিজের ভয়ে এত ইয়ে হয়ে যাচ্ছে, নিজেই নিজের মাথা পিটতেছে দেওয়ালে। এই যে এমন অবস্থা হয় যে পাগলামি শুরু করে দিচ্ছে, তখন আপনি কি ওষুধ দিবেন? রুগী কিন্তু ক্যালকেরিয়া কার্ভ চলতেছে, আপনি ক্যালকেরিয়া কার্ভ দিয়েছেন, এখন আপনি কি দিবেন? এখন আপনার ক্যালকেরিয়া কার্ভে কিন্তু রুগী ভালো হবে না। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চলে আসবে কি? বেল। ইভেন আমি আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি। তো এইভাবে কিন্তু রুগীটা কিন্তু দিকে চলে যায়। আবার মনে করেন রুগী ক্যালকেরিয়া কার্ভ চলতেছে, কিন্তু রুগী এখন কি হচ্ছে? খুব সন্দেহপ্রবণ হয়ে গেছে, খুব সন্দেহ করতেছে, প্রতিটা বিষয়ে সন্দেহ করতেছে। ঘরের কাজের বুয়া আসছে, বুয়া আসাতে কাজের লোক আসছে, সে তার হাজবেন্ডকে সন্দেহ করতেছে, সে তার শাশুড়িকে সন্দেহ করতেছে, ঘরের সবাইকে। এই ধরনের একটা সন্দেহ, এত তার বাচালতা বেড়ে গেছে যে দেখা যাচ্ছে যে যদি বাচালতা বেড়ে, তখন ওই ক্ষেত্রে আমরা কি করি? দেখা যায় এখানে একটা ল্যাকেসিস দেওয়ার চিন্তা করি। কারণ আপনি বেলের সাথে মিলিয়ে দেখবেন, ওই লক্ষণে বেল দিতে হবে, বেল দিলে আপনার ভালো হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্যালকিয়া কার্বাস পরে যে ওষুধ দেন না কেন, কখনোই সালফার দিবেন না ক্যালকিয়া কার্বের পরে। ক্যালকিয়া কার্বের আগে হচ্ছে সালফার, পরে না। ঠিক আছে, কারণ বেল কেন আসবে? ক্যালকিয়া কার্বের অ্যাকুইট সমস্যায় বেল, ক্রনিক সমস্যায় ক্যালকিয়া কার্ব। এখন আমি যে সমস্যাটা বলেছিলাম, ভূত হঠাৎ করে দেখা, কয়েকদিন যাবত কি হচ্ছে, ভূত দেখতেছে, জিন দেখতেছে, তাকে ধরতে আসতেছে, মানে কারণ কামড়াতে আসতেছে, চিমড়াতে আসতেছে, সে মাথা পাগলের মতো হয়ে যাচ্ছে, মাথা দেওয়ালে পিটতেছে, এটা কি একুট সমস্যা? তাহলে কি ক্যালকিয়া কার্বের একুট সমস্যাতে কি আসবে? বেল। এবার বুঝা গেছে বেল কেন আসছে? তাহলে ক্রনিক ক্রনিক চলতেছে ক্যালকিয়া কার্ব, কিন্তু আপনি তখন বেল দিবেন, কাজ হবে। এই যে বললাম, সে মনে করেন কাপড় চোপড় ছিঁড়ে ফেলতেছে, এই ধরনের গুলাতে আমাদের বেল চলে গেল। আর এখন কি হয়েছে? সন্দেহ প্রবণতা, বাচালতা বেড়ে গেছে, আমাকে বিষ খাওয়ায় মেরে ফেলবে কিনা, এই ধরনের সমস্যাগুলো যদি তার ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু আপনি দিবেন আবার। আর সে দেখা যাচ্ছে আহ কাপড় চোপড় ঠিক রাখতেছে না, কাপড় খুলে ফেলতেছে, তাহলে আমাদের চলে আসছে কি? হায়োসিয়ামাস। আর সেখানে যদি তার আরো ধরেন প্রতিশোধ নেওয়ার প্রবণতা, এই ধরনের জিনিসগুলো যদি চলে আসে, তখন আমাদের আবার চলে আসবে এখানে ল্যাকেসিস। সবসময় যে ক্যালকিয়া কার্ভ দিয়ে রাখবেন তা কিন্তু না। এখন ধরেন একটা শিশু বাচ্চার দাঁত উঠতেছে, দাঁত উঠার সময় প্রচন্ড ব্যথা দাঁতে, তার ব্যথার সাথে দেখা যাচ্ছে যে কান ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন আপনি, রুগী পাতলা পায়খানা করতেছে, ওই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যামোমিলা আসবে, ক্যামোমিলা দিতে হবে এক্ষেত্রে। আবার দাঁত উঠতেছে, দাঁতে প্রচন্ড ব্যথা, রুগী একদম চিৎকার চেঁচামেচি করতেছে, চেহারা লাল হয়ে যাচ্ছে, ওই সময় ওই ক্ষেত্রে কি হচ্ছে? আর রুগীর খুব জ্বর, প্রচন্ড জ্বর উঠে গেছে, তখন ওই সময়, বা তরকা লেগে যাচ্ছে, একদম অবস্থা খারাপ বাচ্চাটার, আপনি দিবেন কি? বেল। এখন একটা শিশু বাচ্চার বারবার দাঁত উঠতেছে, একবার তো দাঁত উঠবে না, তাই না? একবারে সব দাঁত উঠবে? উঠবে না। তো দাঁতগুলো বারবার উঠবে। বারবার উঠলে আপনি যদি দুই একবার যদি দেখেন এই সিমটমটা আপনার কাছে আসছে, আপনি ওষুধ দিলেন বেল, রুগী কিন্তু বেল দেওয়ার পর আবার তাকে ক্যালকেরিয়া কার্ব দিতে হবে। এটা রুগী ম্যানেজমেন্ট বললাম। কারণ কি? ক্যালকেরিয়া কার্বটা আবার কেন দিতে হবে? কারণ ক্যালকেরিয়া কার্ব হচ্ছে রুগীর কনস্টিটিউশনাল ওষুধ। এখন আপনি বেল যখন দিয়েছেন, ওই মুহূর্তে তার
একুইড সমস্যার ক্ষেত্রে দিয়েছেন। এখন যখন আবার আপনি ক্যালকুলেটর কার্ভটা দিবেন, পরবর্তীতে যখন দাঁত উঠবে তখন আর ব্যথা করবে না। তখন আর একুইড সমস্যাটা আসবে না। তবে কি ওই মুহূর্তে কিন্তু বেল দিতেই হবে। বেল দিয়ে তখন আপনি যাবেন ক্যালকুলেটর কার্ভে। এটা একটা মনে করেন যেহেতু আমাদের সময় কম, সেই সময় কমের কারণে মাঝখানে কিছু কথা মনে করেন আরো বললাম না। আরো তাদের ক্যালকুলেটর কার্ভে তো অনেক কথা থাকে, অনেক কথা বাদ দিয়ে কথাটা বললাম। এখন দেখেন যদি আমরা দেখি এখানে আবার বমি, বমির ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেটর কার্ভের সাথে আমরা ইথুজা, তারপরে আমরা আর্সেনিক, নাক্সভোম, ইবিকার, সালফার এদিকেও চলে যেতে পারি ওই বমির লক্ষণ অনুযায়ী। ঠিক আছে? কিভাবে দেখেন বমির লক্ষণ অনুযায়ী? আমরা তো বমির লক্ষণটা বুঝি যে বাচ্চা খাবার খাওয়ার পর বমি হচ্ছে, এটা কিন্তু আমাদের ক্যালকুলেটরের মধ্যে আছে। বাচ্চা খাওয়ার পর বমি করবে, বমি হচ্ছে, বিভিন্ন ওষুধ এখানে আসতে পারে। যেমন ধরেন কি আসবে, খাওয়ার পর বমি করলো, বমি করে বাচ্চা ক্লান্ত হলো, ক্লান্ত হয়ে বাচ্চা ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পরে উঠে আবার খায়, সেটা কিন্তু আমাদের সহজে সবাই জানে ইথুজা। ইথুজা চলে আসবে। যদি সেখানে দেখা যায় বমির পর পর রুগী আবার খেতে চায়, সেখানে আবার ক্যালকুলেটর কার্ভটা দেওয়া যায়। আবার দেখা যায় এখানে আবার এন্টিম কুডও আসতে পারে। কারণ কি দেখা যায় এন্টিম কুডের বাচ্চা কিন্তু বমির পর সে আর খাবে না, তার তার মধ্যে রাগ বেশি, রাগ আর উঠে যাবে। আবার এখানে ইপিকেক আসতে পারে। ইপিকেক কি করবে, বারবার বমি করবে, বমির পর কি হবে, তার খুব পিপাসা থাকবে, জিহ্বা পিপাসা পরিষ্কার থাকবে, এই লক্ষণগুলো আমরা নিব। আর বারবার বমির বেগ থাকবে কার, বারবার বমির বেগ হচ্ছে কিন্তু বমি হচ্ছে না, সেখানে আমরা নাক ঘুম দিতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে বমির ক্ষেত্রে গুলোতে, যারা ছোট বাচ্চার ক্ষেত্রে গুলোতে বলছিলাম। তো যেহেতু আমরা আবার ওই যে পিছন থেকে যে আবার যখন সামনে ইয়াতে আসলাম, যে ছোট বা আপনাকে এই জন্য বললো যে বেলটা কেন আসছে, ওই বেলটা বোঝানোর জন্য কিন্তু এখানে আবার আসলাম যে মাঝে মাঝে আমাদের অন্য ওষুধও চলে যেতে হতে পারে। যে ক্যালকেরিয়া মানেই ক্যালকেরিয়া, দেখতে শুনতে ক্যালকেরিয়া, কিন্তু ক্যালকেরিয়াই দিতে হবে তা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে একুইড ক্ষেত্রে সরে যেতে হবে। এখন যেমন ধরেন আমরা কিছু টিউমার, শক্ত টিউমার, তো তখন আমরা কি করব, ক্যালকেরিয়ার আয়োডের কথা চিন্তা করবো, ক্যালকেরিয়ার ফ্লোরের কথা চিন্তা করব। আর রুগী কিন্তু আয়োডিয়ামের লক্ষণ কি জানি আমরা, রুগী শুকনা, চিকন চাকন, কিন্তু ক্যালকেরিয়ার বেশিরভাগ ক্ষেত্রে থলথলে। তো কিন্তু এই জন্য ক্যালকেরিয়া আয়োডের রুগী যখন হবে তখন কিন্তু সে থলথলে মানে থাকবে, ওই সুন্দর চেহারায় থাকবে, শুকনা থাকবে না। এই যে কথাগুলো জাস্ট পার্থক্যের জন্য বলা। এখন দেখেন আমরা এখানে আবার কিছু ওষুধ, যেমন কিছুক্ষণ আগে বললাম না ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া অনেক সময় সাইলেশিয়া দিয়ে চলে যায়। কারণ ক্যালকেরিয়ার যেমন যে বললাম না, ক্যালকেরিয়ার রুগী এসি রুমে থাকলে কি হয়, ঠান্ডা ঘরে থাকলে কি হয়, বারবার প্রস্রাব ধরে। ক্যালকেরিয়ার কার্ভ রুগী হাত পা সব সময় ঠান্ডা। শীতের সময় ক্যালকেরিয়ার কার্ভ রুগী বলবে আমি কিন্তু মোজা পরেও পাগল গরম করতে পারি না। সেটা কিন্তু সাইলেশিয়ারও থাকে, কিন্তু সাইলেশিয়ার পায়ে দুর্গন্ধ থাকে, অনেক দুর্গন্ধ, আর ঘামটার মধ্যে দুর্গন্ধ থাকে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? যেহেতু আমাদের 9:30 ক্লাস শুরু হয়েছে, 10:30 বাজে। আর যতটুকু আমরা তো মনে করেন ক্যালকুলেটর কার্ভটা খুব ভালোভাবেই জানি, সবাই জানি কম বেশি, জাস্ট আমি কিছু ওষুধের সাথে রেডি করে বললাম। এই এটা তো আর অজানা নাই আপনাদের। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের আবু বকর স্যার আছেন,